আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ফাতেমা ব্লগস 23। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। ফাতেমা ব্লগস থেকে আমি ফাতেমা চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো এখনো হয়তো দেখে বুঝতে পারতেছেন, এখানে আমাদের এখন মানে গ্রামের বাড়িতে আছে, আমাদের গ্রামের ভিডিওগুলোই ছাড়তেছি। তো আমি আমার বাবার বাড়ি থেকে কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে হয়তো দেখে বুঝতে পারতেছেন আমি বের হয়েছি বা মানে গোছগাছ হয়ে বের হয়ে যাচ্ছি আর কি। তো এখন যাচ্ছি কোথায় সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করতেছি বা করব। কোথায় যাচ্ছি? জীবনের ফার্স্ট ১ম মানে যাচ্ছি আরকি। তো হয়তো অনেকে এখানে আমাকে অনেক মানে প্রশ্ন করতে পারেন, অনেক কথা বলতে পারেন। জীবনের ১ম বলতেছেন কেন বা কি আসে বিষয়ে আপনি কি কখনো জান নাইনি? তো কোথায় যাচ্ছি সেটা অবশ্যই বলব। আগে আপনাদের সাথে বলে নেই মানে কোথায় যাচ্ছি সেটা তো বলবই। এখন দেখেন এখনো গ্রামে আমি আমাদের বাড়ির আশেপাশে আছি আরকি। তো এত ভাল লাগতাছে আমার কাছে যে চারদিকের গ্রামের পরিবেশটা এত সুন্দর হয়ে গেছে। তো আমি আমারে গ্রামের মানে যতগুলি ভিডিও ছেড়েছি সবগুলাতে আপনাদের সাথে শেয়ার করেছি বা বলেছি। তো এটা দেখেন মানে এখন ওই যে বললাম না গ্রামে ধান আসছে, পানি চারদিকে, তারপরে হইছে ধান সব মিলেই গ্রামের পরিবেশটা এখন শীত মানে অত বেশি শীত ছিল না আবার গরমও ছিল না। এরকম একটা পরিবেশে বাড়িতে যখন গেছি তখন এত সুন্দর একটা পরিবেশ। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। আর আমি যতবারে বাবার বাড়িতে যাই না কেন, অতবারে শীতের মধ্যেই আমার যাওয়া পড়ে। তখন আমাদের দেখা গেছে ধান আসে বা ধান আসা মানেই তো অনেক কাজ। তো আমার আম্মা বা আমার ভাবিরা দুষ্টামি করবে আর বলবে যে, "তুই যতবার আসিস অতবারই দাম থাকে। তুই যখনই আসস আর আমাদের কাজ থাকে আমরা তো ওকে ভালো করে সময় দিতে পারি না, আপ্যায়ন আদর করতে পারি না।" আমার মাও ঠিক একই কথা বলে। তো হয়তো দেখা গেছে আমার বাচ্চাদের পড়ালেখা ওই যে সময় সব আমার না, পুরা মানে বাংলাদেশের মধ্যে বাচ্চাদের দেখা গেছে ডিসেম্বর মাসে স্কুল বন্ধ থাকে, পরীক্ষা শেষ হয়। তো হয়তো সেই সুযোগটাই আমার পাওয়া হয় আমাদের না, আমার না, আমার সবারই। তো যাই হোক এই যে এটা দেখেন আমাদের গ্রাম মানে মানে ঈদগাহ মাঠ যেটাকে বলা হয়, আমরা যারা গ্রামে থাকি তারা জানে যে ঈদের মাঠ থাকে, ঈদগাহ মাঠ থাকে। দেখেন বিশাল বড় একটা ঈদগাহ মাঠ। আর এটা এত বড় মাঠ, এত মানুষ প্রায় ২-৩ টা গ্রামের মানুষ এখানে ঈদের নামাজ পড়তে আসে। তো যাই হোক সব দিক দিয়ে হয়তো দেখে বুঝতে পারলেন যে এখন চলে আসি সেই অনাকাঙ্ক্ষিত জায়গায় কোথায় আসলাম। আর এসে এই যে ঢুকে হয়তো দেখলেন, তারপর অনেকক্ষণ রেস্ট নিলাম, করার পরে যে এখানে নাস্তা দেওয়া হলো আমাদেরকে। মা ছেলেকে নাস্তা খাওয়া-দাওয়া শেষ করলাম। করে এখন এই যে মানে তাদের যেই বাড়িটাই সেই বাড়িটাই দেখাবো আর কোথায় আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি আমার ফুফুর বাড়ি মানে আমার রক্ত যেখানে সেখানে আসলাম আরকি। ফুফুর রক্ত আর আমার রক্ত একই রক্ত। তো এখানে আমার ফুফুর বাড়িতে আমি এই জীবনের ১ম ফার্স্ট আসছি। তো হয়তো অনেকে বলতে পারেন জীবনে ফার্স্ট কেন আসলেন? কারণ ফুফু এখানে যখন নতুন বাড়ি করেছে তখন আর কখনো আসা হয়নি বা আমারও বিয়ে হয়ে গেছে বা ফুফু যখন একসাথে ছিল শ্বশুরবাড়িতে তখন হয়তো ২-১ বার আমার যাওয়া হইছে। কিন্তু মানে ফুফু যখন নতুন বাড়ি করে একা মানে নতুন বাড়িতে আসে তখন আর আসা হয়নি। তো এই বাড়িতেই ১ম ফার্স্ট গেলাম। এইজন্য বললাম যে জীবনের ১ম একবার গেছিলাম। মানে ১ম এ আসছি এখানে। আরো একবার মনে হয় আসছিলাম। আমার মনে হয় যে আমার বোনের বিয়ের সময় আসছিলাম। এসে হয়তো ০.৫ ঘন্টার মতন আমরা ছিলাম, চলে গেছিলাম। তখন আর থাকা হয়নি বা ফুফুর নতুন বাড়িটা ভালো করে দেখা হয়নি বা বেড়ানো হয়নি, ফুফুর আদর খাওয়া হয়নি। তো এখন ফুফুর বাড়িতে আসলাম। ফুফুর সাথে সারাদিন আজকে কাটালাম। দিনটা আজকে সারাদিনটা আমার ফুফুর জন্য মানে ফুফু আর আমি সারাদিনটা কাটালাম। তো এটা হচ্ছে ফুফুর বাড়ির ডাইনিং মানে সরি ড্রইং রুমটা। আর এখানে একজন ফুফুর শাশুড়ি ঘুমায় আছে। তখন আমি ভিডিওটা ধারণ করলাম আরকি। তো আমার ফুফুর বাড়িটা আপনাদের সাথে শেয়ার করলাম। ডাইনিং মানে ঢুকতেই ড্রইং রুম, তারপরে এই তো ডাইনিং রুমটা। আর এই যে এখানে ডাইনিং, তার এখানে একটা দরজা আছে ডাইনিং রুমের মাঝখানে। সাথে একটা দরজা, তারপরে আবার একটা রুম। এটাও একটা বেডরুম আরকি। তো এই তো আরেকটা মানে বেডরুম দেখেন, এটা হচ্ছে আমার ফুফুর রুম। যে দেখে হয়তো বুঝতে পারতেছেন এখানে আরেকটা বেডরুম এই তো। এখানে একটা বেডরুম, এটার মধ্যে আমার ফুফু থাকে। তো গ্রামের পরিবেশ মাশাআল্লাহ অনেক সুন্দর। আমার কাছে তো খুবই ভালো লাগলো। আমার ফুফুর বাড়িটা এত সুন্দর যে কি বলবো, প্রত্যেকটা রুম মানে নতুন বাড়ি করা হইছে বা ফুফু এখনো রং করে নাই। হয়তো অনেকে অনেক কথা বলতে পারেন। কিন্তু আমার ফুফু এখনো বাড়ির মধ্যে রং করে নাই। অনেক কাজ বাকি এখনো আছে। তো সবগুলা কাজে মানে আস্তে, আস্তে করতেছে আরকি। যাই হোক যেহেতু আমার ফুফা মানে আমরা ফুফাকে বলি না, উনাকে কাকা বলি। তো ফুফাকে কাকা বলে, কাকা একা মানুষ ব্যস্ত থাকে বা সময় সুযোগ করে সবগুলো আস্তে, আস্তে করতে হবে। আমার একটাই কাজিন, ও আবার বাহিরে থাকে। তো এইজন্য দেখা গেছে ফুফাকেই সবকিছু সামলাইতে হয় আরকি।
ফুফাকে এসব কিছু দেখতে হইতো। বললাম আমি ফুফা বলে বুঝতো না, তারপরেও বলতে হইতো। মানে আমি কাকা, আমরা সবাই কাকা ডাকি। আমাদের যতগুলো কাজিন আছে আমার ফুফাকে আমরা কাকা ডাকি। তো আমার ছেলেমেয়েরাও ঠিক ওদের জ্যাঠাকে কাকা ডাকে বা এবং ওদের ফুফাকে ওরা কাকা ডাকে। একটা ফুফাকে, ছোট ফুফাকে কাকা ডাকে। তো আমরাও দেখা গেছে যে আমাদের যেই ছোট ফুফা বা ছোট ফুফুর হাসব্যান্ড উনাকে আমরা কাকা ডাকি আরকি। এই তো তার এটা একটা কি মানে ঘরের ভিতরে যে পাকঘরটা থাকে আরকি, মানে পাকঘর। তো বিল্ডিং বাড়িতে দেশ গ্রামে এখন আর গ্রাম নাই, এখন সবই শহর হয়ে গেছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন বা মানে ভিতরে ২ টা বাথরুম, বেসিন সবই আছে, শহরের সিস্টেমে সবই আছে। এখন আর গ্রাম না, গ্রামের পরিবেশটা অন্যরকম হয়ে গেছে। আমার পুকুর প্রায় ৬ টা বা ৭ টা রুম এখানে। তারপর ভিতরে ২ টা বাথরুম আছে বা মানে রুমের ভিতরে ২ টা বাথরুম ঘরের ভেতরে আরকি। এটাও একটা বেডরুম। দেখে হয়তো বুঝতে পারতেছেন এই যে উপরে জিপসামের কাজ করবে। এখনো কোনো কিছুই হয়নি। অনেক কাজ বাকি আছে, অনেক কাজ বাকি আছে। দেখলাম যে আমার ফুফার মানে ফুফুর এত পছন্দ, মাশাআল্লাহ আমারও সাথে তার পছন্দ, তার চলাফেরা, খাওয়া-দাওয়া, তার সবকিছু আমার সাথে মিল বা আমার তার সবকিছু তার সাথে মিল। এই তো দেখেন এটা একটা তার মানে এটাও একটা ঘর। এখানে একটা ফার্ম দিছিল। সেই ফার্মের মানে ছেড়ে দিয়েছে। আমার কাকা সময় পাচ্ছে না বা সময় দিতে পারে না। এইজন্য এটা ফার্মটা ছেড়ে দিল। আর এখানে তার দেশি মুরগি পালে আরকি। এই যে এটা লার্কির চুলা। তারপরে ওই যে একটা ঘর দেখতেছেন, ওটার ভিতরে সম্পূর্ণ বৃষ্টির পানি। আমার ফুফু সবসময় বৃষ্টির পানি দিয়ে ভাত তরকারি রান্না করে। যাই হোক সব শেষ করে চলে আসলাম আমরা দুপুরবেলা খাওয়ার জন্য। আর এখানে আমরা খেতে বসছি যে আমার ছোট্ট মাশাআল্লাহ একটা কাজিন আছে। ওর বড় একটা আছে, তো ও আসতে চায় না। এই যে খাওয়ার মাঝখানে কারেন্টটা চলে যায়। তো এইজন্য লাইটটা মানে অন্ধকার হয়ে গেছে। খাওয়া-দাওয়া যখন খাইতে বসছি তখনই কারেন্টটা চলে গেছে। আর তখনই দরজাটা খুলে দিলে দেখেন কি আলো হয়ে গেছে। আমাদের শহরের বাড়িতে হয়তো কারেন্ট চলে গেলে কিন্তু অন্ধকারে থাকে। গ্রামের পরিবেশটাই অন্যরকম। দরজাটা খুলে দেওয়ার সাথে, সাথে কি সুন্দর আলো চলে আসে, তাই না? আর এখানে কত রকমের আয়োজন ফুফু করেছে দেখে হয়তো বুঝতে পারতেছেন। অবাক হয়ে গেলাম, আমার ফুফু একা হাতে সবকিছু করেছে। আর আফসোস মানে এই যে কাবাব বানাইছে, চিংড়ি মাছ ভাজি করছে, গরুর মাংস, মুরগির মাংস, ডাল, লাউ, ডিম, পোলাও সবকিছুই করেছে। তার একমাত্র ভাইয়ের মেয়ে গেলেও তাকে আদর আপ্যায়ন। আসলে ফুফুরা এরকমই হয়, ভাইয়ের মেয়েদেরকে খাওয়ানোর জন্য, ভাইয়ের মেয়ে ছেলে মেয়েদেরকে দেওয়ার জন্য। আর যেহেতু আমি এই যে জীবনে ১ম গেলাম আমার ছেলেকে নিয়ে, আমার ফুফু তো খাওয়ানোর জন্য একদম অস্থির হয়ে গেছে। কি খাওয়াবে, কি দিবে না দিবে একদম সে অন্যরকম হয়ে গেছে। তার সাথে, সাথে আমার মানে ফুফাতো ভাইয়ের বউ, ২ টা ফুফাতো বোন সবাই। ওদেরকে সাথে আমার হয়তো ফোনে কথা হয় বা আমাকে ওরা কখনো দেখেনি। আমি ওদেরকে ভিডিও কলে দেখেছি, ওরাও আমাকে ভিডিও কলে দেখেছে। কিন্তু বাস্তবে কখনো দেখা হয়নি। তো আমার মানে ফুফু বলতেছে, "দেখ এই তো সেই আপু, তোদের মায়া আপু।" তো যাই হোক আমার আরেকটা নাম হইছে মায়া। আমার ভালো নামটা হইছে ফাতেমা। তো এই তো খাওয়া-দাওয়া সব শেষ করে চলে আসলাম আমার পুকুর মানে ছাদের উপরে। দেখেন চাঁদের উপরে বস্তার মধ্যে টমেটো মানে গাছ লাগিয়ে রাখছে। টমেটো ধরে রয়েছে মাশাআল্লাহ অনেক টমেটো। আর আমার ফুফু বলতেছে, "তুই যেহেতু ভিডিও করবি ফুফু কাকে বলতি?" ফুফু সবগুলো মানে ছাদটা পরিষ্কার করে রাখতাম সুন্দর করে। আমি বলি, "না সমস্যা নাই। কিছুই হবে না।" দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা গাছের মধ্যে কিন্তু টমেটো ধরে রয়েছে, ফল, কাঁচামরিচ, এত কাঁচামরিচ ধরছে মাশাআল্লাহ। আমার ফুফু বলতেছে, "আমি সারা বছর কাঁচামরিচ গাছ থেকেই খাই, কোনো কাঁচামরিচ কিনি না।" দেখেন প্রত্যেকটা গাছে মরিচ এবং টমেটো, বেগুন, সে অনেক রকমের শাক করে মানে শাক লাগাইছে টবের মধ্যে। কিন্তু আমার কেন যে হয় না জানি না। আমি বললাম না আমার প্রত্যেকটা কাজ বা ফুফুর প্রত্যেকটা মানে কাজের সাথে ফুফুর খাওয়া-দাওয়া, চলাফেরা সবকিছু আমার সাথে অনেক মিল। যেহেতু আমাদের একটা রক্ত। তো এজন্য সবকিছুই আমাদের ফুফু, ফুফানি, বাতিজির মিল আছে। তো আমাদের সমাজে দেখা গেছে যে ফুফুর কাছ থেকে যে মানে ফুফুদের খোঁজখবর নেয় না, ফুফুদের সাথে কোনো যোগাযোগ থাকে না ছেলেমেয়েদের মানে বা এই সবাই আমাদের মতন আমরা শিক্ষা দিই আমাদের ছেলেমেয়েদেরকে নানাদের বাড়ির প্রতি মানে খালা, মামা, নানু ওদের প্রতি আন্তরিকতা দেখাইতে এদের খোঁজখবর নেওয়ার জন্য, কিন্তু আসলে কিন্তু তা না কিন্তু। দেখবেন বড়, বড় হুজুরেরা, বড়, বড় মাওলানারা কিন্তু যখন ওয়াজ করে তখন কিন্তু বারবার বলে যে ফুফুদের খোঁজখবর নেওয়ার জন্য, তাদের মানে আত্মীয়স্বজনের সম্পর্ক ঠিক রাখার জন্য। তো আমি চেষ্টা করি আমার ফুফুদের সাথে বা আমার আম্মাও কখনো আমাদেরকে বলে না, "কেন তোমরা খোঁজখবর নাও? কেন যাবা বা কেন করবা?" এটা কখনো আমাদেরকে শিক্ষা দেয় নাই। তো আমি চেষ্টা করি আমার ফুফুদের সাথে ঠিক ঐরকমই করার জন্য। এখানে হয়তো অনেক জ্ঞানীরা আছেন, এখানে আসে আবার বলবেন যে, "আপনি কি করেন? আপনার ছেলেমেয়েদেরকে কি দেন?" হ্যাঁ, আমি আমার ছেলেমেয়েদেরকে ঐরকমই শিক্ষা দেওয়ার চেষ্টা করতেছি এবং ওদেরকে বলি যে, "তোমরা খোঁজখবর নিবা, যাবা।" শুধু ওরা করলে হবে না বা আমি করলে হবে না। কিন্তু আমাদের
সে ফুপুদেরকেও খেয়াল রাখতে হবে, ভাতিজি মানে ভাইয়ের ছেলেদেরকে তাদেরও দায়িত্ব আছে, ভাইয়ের ছেলে-মেয়েদের প্রতি খোঁজখবর নেওয়া বা ভাইয়ের ছেলে-মেয়েদেরও আছে। ঠিক আমার ফুপু যেরকম আমাকে করে বা আমি আমার ফুপুর জন্য যেরকম করি, আমি মনে করব যে প্রত্যেকটা মানুষ এখানেই করবে। যাই হোক, আমার এই কথার মধ্যে আমি কোনো ব্যক্তিকে ছোট করার জন্য বলিনি। যদি আমার কোথাও মানে কোনো অংশে যে আপনারা এখানে মনে কষ্ট পেয়ে থাকেন বা কষ্ট পেয়ে থাকেন, সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যাই হোক, এই যে দেখেন কত বড় ছাদ, তাই না? ছাদের উপরে কত রকমের গাছ এখানে আছে দেখে হয়তো বুঝতে পারতেছেন, মাশাআল্লাহ। মানে শেষ করা যাবে না, এত সুন্দর গাছ হয়ে আছে। এই গাছ মানে ছাদের উপরে বেগুন, মরিচ, শাক, কত রকমের শাকসবজি এখানে আছে। দেখে হয়তো বুঝতে পারতেছেন। আবার লার্কি সবকিছুই আছে এখানে। আর এই যে এখানে একটা বড় সাজনা পাতা গাছ আছে। তারপর আমি বললাম যে মানে আমার ফুফু আমাকে অনেকগুলি সাজনা পাতা দিয়েছে। জানে যে আমি সাজনা পাতাটা অনেক পছন্দ করি। তো বলতেছে যে থাকা মানে সাজনা পাতা খাওয়া নিবো কিনা আমি। তো আমি বলছি, দিয়ে দেন আমাকে। অনেকগুলি সাজনা পাতা পেড়ে দিয়েছে। আমার ফুফু অনেক অনুরোধ করেছে থাকার জন্য। কিন্তু ফুফুর কাছে হয়তো যদি একটা রাত থাকতে পারতাম, হয়তো আমার কাছে অনেক ভালো লাগতো। কিন্তু আমি থাকতে পারিনি। আমার ছেলে থাকতে দিচ্ছে না, বলতেছে ওর কাছে ভালো লাগতেছে না। আসলে ওর কোনো সমবয়সী ওখানে ছিল না। মানে আর ১ম গেছে তো, এইজন্য দেখা গেছে ওর কাছে ভালো লাগতেছে না। কিন্তু আমার কাছে তো খুবই ভালো লাগলো। কারণ যেহেতু আমার ব্লাড ওখানে, আমার কাছে তো ভালোই লাগবে। তো কি আর করার আছে, চলে আসতে হলো আরকি। আর এই যে দেখেন, ঝুড়িতে ক্যারটে আমার ফুফু অনেক ধরনের শাক লাগা রাখছে। মূলো শাক, তারপরে হইছে পালং শাক, লাল শাক। এই যে দেখেন বস্তার মধ্যে মিষ্টি কুমড়া, এগুলা ড্রাম কেটে লাগিয়ে রাখছে। দেখছেন অনেকগুলো টমেটো গাছ লাগাইছে। তো এইজন্য আমার ফুফুর বাড়িতে আমার কাছে ভালো লাগলো। কিন্তু আমার ফুফুর বাড়িটাকে আমি অনেক মিস করতেছি। আবার যে কবে যাবো, আল্লাহ কবে নিবে জানি না। যদি বাঁচে থাকি ইনশাআল্লাহ আবারও কখনো আবার যদি নোয়াখালীতে যাওয়া হয়, অবশ্যই ফুফুর বাড়িতে যাবো। আর ফুফুর বাড়িটাকে খুব মিস করতেছি। ফুফুকেও অনেক মিস করতেছি। ফুফুকে না, ফুফুর ছেলে মানে সরি মেয়ে, বউ বা সবাইকেই আমি মিস করতেছি, যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে। যাই হোক, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশে ভালো লাগে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যদি যদি বেশি ভালো লাগে, ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মাধ্যমে শেয়ার করে দিবেন। এই তো সেই ছোট্ট পুতুল, মানে ওর নাম হয়েছে পুতুল, ওকে সবাই পুতুল বলে ডাকে আরকি। তো আমার কাজিন আমার জন্য সাজনা পাতা নিচ্ছে। সবাই মাশাআল্লাহ বলে যাবেন। ও মাশাআল্লাহ একদম আমার ফুফুর ডুপ্লিকেট। সবাই আমার কাজিনেরা সবাই। তো বড় ২ জন ছিল না, ছোট ২ জনে ছিল। তো ওদেরকে অনেক মিস করতেছি। ওদের সাথে আমার কখনো দেখা হয়নি। আর কবে দেখা হবে জানি না। তো যাই হোক, এই তো চলে আসতেছি। ফুপুর বাড়ি থেকে সবাই ভালো থাকেন। আজ এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে, দয়াল তোমার দ্বারে আরজি জানাই এই অধমে। আমি থাকতে চাই না এই দুনিয়ার সুখের ফাগুনে, তুমি সর্বক্ষণ জ্বলতে। আসসালাম